দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি চ্যানেলে রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্ন। আমরা এই রাউন্ড টেবিলে সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে ব্যাংকিং খাত নিয়ে, এবং ব্যাংকিং খাতে বিশেষ করে ব্যাংকিং খাতের যে আমাদের সবচেয়ে এই সময়ে আপনারা জানেন দর্শক যে 5টি ব্যাংক একীভূত করা হবে। এই গত 1-1.5 বছর ধরে এই কথা আমরা যখন থেকে আলোচনায় আছে তখন থেকে এক ধরনের হাহাকার চলছে এই খাতটিতে। আর এই সময় এসে এই হাহাকারটি এক ধরনের দীর্ঘশ্বাস থেকে শুরু করে এটা মহামারীর দিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। আমি এই বিজনেস রিপোর্টিং করি গত কয়েক বছর ধরে। যে বিষয়ে আমরা কথা বলবো ব্যাংকের মূলধন ঘাটতির কথা এবং মূলধন সংকট কাটানোর উপায় কী, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজ আমাদের সঙ্গে 4 জন বিশিষ্ট মানুষ রয়েছেন এবং তারা যার যার ক্ষেত্রে স্বনাম খ্যাত। আমি শুরু করতে চাই পরিচয়টা। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, সাবেক মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। তারপর আছেন জনাব ফারুক মঈনুদ্দিন, বিশিষ্ট ব্যাংকার, ভাইস চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক। আমার ঠিক ডানে রয়েছেন জনাব সাইফুল ইসলাম, সভাপতি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আর একজন অতিথি আমাদের সঙ্গে আছেন ওবায়দুর রহমান FCA, UCB যে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির প্রধান। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি শুরু করতে চাই ব্যাংকারদের শিক্ষক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে দিয়ে। স্যার, এই যে বিষয়ে আমরা কথা বলতে চাইছি ব্যাংকের মূলধন সংকট নিয়ে, আমাদের কি এখন আমরা কি আসলে সংকটে আছে কিনা, এটাকে আপনি কীভাবে ডিফাইন করবেন? আমি তো মহামারী বলে ফেলেছি। প্রশ্ন তো তোলাই ঠিক না, আমরা তো সংকটে প্রথম থেকেই। দেখ, মূলধনের মূল কাজটাই হচ্ছে এটা ইজ এ কুশন এগেন্স্ট ব্যাংক বিজনেস লস বলা হয়, তাই না? তো সেই অর্থে তো ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা ব্যাংকেরই তো ক্যাপিটাল শর্টফল, তো বিজনেস লসে অ্যাবজর্ব করবে কোত্থেকে? সুতরাং আমরা আসলে এই পুরো জিনিসটাকে আমরা সব এনপিএল করে বা ব্যাংকের অন্যান্য হেলথের কথা বিবেচনা করে ক্যাপিটালটাকে টোটালি ওভারলুক করে যাচ্ছে। বাট ক্যাপিটাল ইজ দ্য অনলি ক্রাইটেরিয়া যেটার বেসিসে ফেডারেল রিজার্ভ সিস্টেম বা অন্যান্য দেশের বা আপনার ওই ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন আমেরিকার বা ব্যাংক অফ ইংল্যান্ড, তো এরা সবগুলো ব্যাংকে ইমিডিয়েটলি যাচাই করবে তার ক্যাপিটাল দিয়ে। ক্যাপিটাল শর্টফল থাকে, প্রথম দিন একটা নোটিশ পাঠায়, পরের দিন আরেকটা ওয়ার্নিং দেয়, থার্ড ডে বন্ধ করে দেয়। আর বাংলাদেশে এই ক্যাপিটালের কোনো দাম নেই এখানে। আর আর আপনি যদি থিওরিটিক্যালিও দেখেন, থিওরিটিক্যালি কোনো প্র্যাকটিক্যালি অলসো ইন দ্য ডেভেলপ কান্ট্রি, যে ক্যাপিটালের উপরে মানুষের আস্থাটা নির্ভরশীল। আমরা তো মনে করি আস্থা যে কোনো অন্যভাবে হইতে পারে, যেমন আপনার কি বলে সরকারি ব্যাংকগুলোর উপর যে মানুষের আস্থা থাকে, সেটাকে আবার পুঁজি করে আমরা আবার এই আজকাল এই ব্যাংকগুলোকে মার্জও করতে যাচ্ছি। যে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে মার্চ করতেছেন আস্থাটা ফিরে আসবে কোত্থেকে? বলেছি এগুলো সরকারি ব্যাংক, এই জন্য এমনকি সরকারি ব্যাংকের উপরে আস্থা, সরকার বললে আস্থা আসবে মানুষের, এটা তো মানুষের একটা ভুল ধারণা। এবং অ্যাজ এ রেগুলেটর আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের ভুল ধারণাটা দূর করে এটা যে রিয়েল বেসের উপরে এটা নির্ভরশীল ক্যাপিটাল, ওইটাকে এস্টাবলিশ করেন, সেদিকে কেউ যায় না। তো সুতরাং এই ক্যাপিটালের ফাংশন অনেক, ক্যাপিটাল ফাংশনের কথা আমি আপাতত নাই বললাম, কিন্তু এই ক্যাপিটালের সাথে সব কিছু কিন্তু লিঙ্কড। আমাদের দেশে আমি দেখি অনেক ব্যাংকের ক্যাপিটাল শর্টফল, বাট দে আর গোয়িং টু লেন্ড। আমি ভাই আপনি লেন্ড করেন কীভাবে? 500 টাকা লেন্ড করলেও তো সব আপনার রেগুলেটরে দেখা উচিত যে ওয়েদার ইউ হ্যাভ গট সাপোর্টিং ক্যাপিটাল অর নট, তাই না? কিন্তু তারপরে ওরা সমানে আপনার লেন্ডিং করে যাচ্ছে। প্রত্যেকটা ব্যাংক দেখি প্রতি বছর 100 ব্রাঞ্চ খোলার পারমিশন চায়, আর বাংলাদেশ ব্যাংক কখনো জিজ্ঞেসও করে না যে ভাই তুমি যে 100টা ব্রাঞ্চ খুলবা তোমার ক্যাপিটাল কই? এই ক্যাপিটালটার ওভারলুক করে আসলে মানে করাটা আমাদের খুব ভালো হচ্ছে না, বা এটা একটা বিপজ্জনক একটা সর্বনাশের শুরু। এবং আশ্চর্য লাগে আমার কাছে আরেকটা জিনিস, যে রিজভী সাহেব আমি একটু আপনার বলি, আমি যে সমস্ত জায়গায় যাই ব্যাংকারদের জিজ্ঞেস করি ভাই তোমার ব্যাংকের ক্যাপিটাল কত, ব্যবসা যে করো? বলে স্যার 400 কোটি অথবা 500 কোটি। মানে তারা দে ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার লেভেল অফ ক্যাপিটাল। এটা যে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, তার সাথে আবার ইদানিংকালে আরও 2.5% অফ সিসিবি ক্যাপিটাল কনজারভেশন পাবেন, এগুলো কারো কোনো ধারণাই নেই। এটা আসলে ধারণা রাখা দরকার পড়ে না, এবং যেহেতু ডিপোজিটরদের মানি নিয়ে ব্যাংক ব্যবসা করতেছে যুগের পর যুগ, সেটা দরকার আছে কি না সেটা একটা প্রশ্ন। আমি আমাদের সঙ্গে দীর্ঘ ক্যারিয়ার ব্যাংকার জনাব ফারুক মঈনুদ্দিন আছেন, এখন আরেকটি বড় ব্যাংকের, বাংলাদেশের অন্যতম বড় ব্যাংক ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী ব্যাখ্যা করছিলেন এটা টেক্সট বুকের সঙ্গে প্র্যাকটিসের
যে রিলেশনটা, আমরা বলছিলাম যে সর্বশেষ শুরু এখানে, এটাকে অ্যাড্রেস না করা, আসলে কি এর থেকে অ্যাড্রেস করা দরকার আছে কিনা? প্রথমে একটা প্রশ্ন আপনি করেছিলেন যে এটা মানে ঝুঁকিপূর্ণ অথবা এরকম কিনা। জি। তা আমি আমার কথা ছিল যে প্রশ্নটা এরকম হচ্ছিল কতখানি ঝুঁকিপূর্ণ, প্রশ্নটা ওইভাবে করলে ভালো হতো, তাই না? তো সুতরাং ইস্যুটা হচ্ছে, তৌফিক ভাই একটা ভালো কথা বলছেন, চমৎকার কথা বলেছেন, যে আমরা খালি এনপিএল বলে আমরা সব কিছু ওইদিকে দৃষ্টি দিয়েছিলাম। এবং এই পর্যন্ত আপনাদের এই যে টকশোর প্রোগ্রামগুলো হয় তার মধ্যে 90%ই অথবা 100%ই আমরা শুধু এনপিএল নিয়ে কথা বলেছি। ক্যাপিটাল নিয়ে কখনো, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি চ্যানেলকে ধন্যবাদ জানাই যে একটু খুব সেন্সিটিভ বিষয় নিয়ে আপনারা আলোচনার সূত্রপাত করেছেন। দেখেন, বাসেল 3 পর্যন্ত আপনার তাদের অধিকাংশ বেশিরভাগ জোর দেওয়া হচ্ছে ক্যাপিটালের উপরে। তারা এই যে 10 থেকে 12, 12.5 করেছে কনজারভেটিভ বাফার টাফার সব মিলায়। তার এতে করে প্রমাণিত হয় যে আপনার ব্যাড লোনের চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট ফর দ্য স্টেবিলিটি অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ফর দ্য ফাউন্ডেশন, স্ট্রেংথ অফ দ্য ফাউন্ডেশন অফ দ্য ব্যাঙ্ক। সুতরাং ক্যাপিটাল শর্টফলের যে বিষয়টা বাংলাদেশে যে কতখানি একিউট, ইনফ্যাক্ট বাংলাদেশের আমরা সাউথ এশিয়াতে অথবা এশিয়াতেও যদি আমি বলি, বাংলাদেশের সর্বনিম্ন ক্যাপিটাল এডিকুয়েসি রিপোর্ট আমাদের 3.8%, ইন্ডিয়াতে 16%, 16+%, আপনার শ্রীলঙ্কাতে 18%, পাকিস্তানে আমরা যে পাকিস্তানের অর্থনীতি নিয়ে হাসাহাসি করি তাদের 20% এভারেজে ক্যাপিটাল এডিকুয়েসি, আমাদের অনলি 3.8%, কোনো ব্যাংকের 14%, কোনো ব্যাংকের 1%। রাইট, 2%-এর কথা আমি একটা সরকারি ব্যাংকের। তো সুতরাং এতে করে আমাদের ব্যাংকিং সেক্টর যে কতখানি ভঙ্গুর, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমি যখন মুম্বাইতে ছিলাম তখন একবার আইসিআইসি ব্যাংক, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংক, তাদের হঠাৎ করে গুজবের কারণে গুজরাট থেকে তাদের হঠাৎ করে ফান্ড উইথড্র শুরু হয় এবং তারা কোনো প্রশ্ন না করে তাদেরকে যারা টাকা তুলতে দিয়ে সবাইকে ছেড়ে দিয়েছে, নিয়ে যান, এমনকি এফডিআর প্রিমেচুর এনকেশ করে নিয়ে যাচ্ছে, বাধা দেয়নি। অল্পদিন পরে লোকজন বুঝলো যে না, এই ব্যাংকটির এতই স্ট্রং, কিচ্ছু হবে না, এবং এটা মানে সাবডিউড হয়ে গিয়েছিল। কিন্তু কথা হচ্ছে যে ক্যাপিটাল বেস থাকলে একটি ব্যাংকের বুকে বল থাকে, যে কারণ এই যে তৌফিক ভাই বলছিলেন যে ক্যাপিটাল নাই, তারা সামনে লেন্ডিং করে যাচ্ছে, বিকজ ক্যাপিটালের দিকে কেউ তাকায় না, সবাই তো ক্যাপিটাল দিয়ে তো লেন্ডিং হয় না, লেন্ডিং হয় ডিপোজিটারের মানে দিয়ে। হ্যাঁ, তো ডিপোজিটের টাকা ফেরত দিতে পারুক না পারুক, কিন্তু ওটা তো লেন্ডিং করতে তো, তাই তো করা হচ্ছে, কিন্তু এগুলো কখনো দেখা হয়নি এগুলোর দিকে। আলটিমেটলি আমাদের দেশে গত 10-15 বছর বা আরও আগেও এই একটা তো রেওয়াজই ছিল, এটা ডিপোজিটর মানি, তামার মানি, আমি নিলাম, খরচ করলাম, তুললাম। আমাদের সঙ্গে আরও একজন ব্যাংকার আছে, আমি ইউসিবি ব্যাংকের অডিট কমিটির প্রধান এবং স্বতন্ত্র পরিচালক জনাব ওবায়দুর রহমান এফসিএ। এই খারাপ এই সময়ের মধ্যেও ইউসিবি ব্যাংক অন্য অনেক ব্যাংকের চেয়ে ভালো করেছে, এবং এটি আমার কথা নয়, এটি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর একাধিকবার আপনাদের ব্যাংকের রেফারেন্স দিয়েছে। আমরা আলাপ করছিলাম মূলধনের বিষয়টি নিয়ে। আপনাদের ব্যাংকের কি অবস্থা, আপনারা কিভাবে এই ক্রাইসিসটা ওভারকাম করলেন? কারণ আপনাদের ব্যাংকেও তো সাবেক ভূমিমন্ত্রীর ফ্যামিলির দখলে ছিল। জি, থ্যাংক ইউ চ্যানেল আইকে, এত সুন্দর একটা বার্নিং ইস্যু। অ্যাকচুয়ালি এটা আমাদের যে প্রবলেম, ব্যাংকগুলা এখন যে রিস্ট্রাকচারিং, ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা করছে, আমরা ইউসিবিএল তার ব্যতিক্রম না। আমরা প্রথমেই দেখেছি হলিস্টিক সলিউশনটা কোথায়। এই ব্যাংকটা যখন আমরা দায়িত্ব নেই তখন থেকে আমরা এই প্যারামিটারগুলা, ক্যাপিটাল এডুকেশি, ক্যাপিটাল শর্টফল আছে কিনা, শকটা নিতে পারবে কিনা, হাউ মাচ রিস্ক ওয়েটেড অ্যাসেট যেটা আছে সেখান থেকে রিকভারির যে শকটা আসবে, আমরা জানি যে এখানে একটা বড় ধরনের মিসম্যাচ হয়েছে। আমরা যখন ফরেন্সিক করেছি আমাদের কাছে আউটপুট এসেছে। এই মুহূর্তে কিন্তু আমাদের এনপিএলও কম না, 20%-এর কাছাকাছি। তো 20% এনপিএলে আপনি দেখবেন যে সেখানে 150% রিস্ক নিতে হয়। এটা হচ্ছে ক্যাপিটালের ক্যালকুলেশনের একটা মডেল, যেটা বাসেল কমিটি, স্যার বাসেল কমিটির কথা বললেন, তো বাসেল কমিটি যে বাসেল 3 অ্যাডপ্ট হয়েছে বাংলাদেশে, একটা মিনিমাম প্যারামিটারটা নিয়েছে, যেখানে 12.5%। ইট ইজ দ্য মিনিমাম, এর নিচে যেতে পারবেন। তো আমাদের মতো কান্ট্রিতে এটা একটা রিস্কি পজিশন, ধীরে ধীরে এটা বাড়ানো উচিত। এবং আমরা কিন্তু হলিস্টিক সলিউশনে এইটাকেই ফোকাস করেছি, স্ট্র্যাটেজিটা আমরা কি করব, যে একটা হচ্ছে এনপিএল ম্যানেজ করা এবং আরেকটা হচ্ছে এই ক্যাপিটাল শর্টফলটা আমরা কিভাবে মিটিগেট করব। তো এর পিছনে কিছু থিওরিটিক্যাল, কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। তো আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে প্রথম একেবারে চোখ বন্ধ করে যেটা ডিসিশন নেওয়া হয় সেটা হচ্ছে ফ্রেশ ইনজেকশন অফ দি ক্যাপিটাল। এটা আসতে পারে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের মাধ্যমে, যেটাকে আমরা বলি রাইট শেয়ার। তো রাইট শেয়ার ইস্যু করার একটা টুলস আছে।
যদি সেটা না হয় অল্টারনেটিভ আছে হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ইনভেস্টর খোঁজা। এই ধরনের কেসে কিন্তু একসময় সিটি ব্যাংকও ক্রাইসিস ছিল, তাদেরও এনপিএল 50% ছিল, তারা আইএফসিকে বোর্ডে নিয়ে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট নিয়ে এটাকে রিকভারি করেছে। তো আমাদেরও কিন্তু এই জিনিসগুলো মাথায় আছে। সো আমরা বোর্ড থেকে দুটো ডিসিশনই নিয়েছি যে আইদার আমরা রাইট শেয়ারে যাব, আর একটা সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টে যাব। তো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট তো আইএফসির কে হ্যাঁ একটা কথা আমরা ডায়লগ আছে, এখনো ডায়লগের ভিতরে আছে। তো আমরা এখন প্রশ্ন হচ্ছে যেহেতু রিস্ট্রাকচারিং বোর্ড, আমরা 45, আপনি জানেন যে 45 ধারার ক্ষমতা বলে আমাদের বোর্ড রিস্ট্রাকচারিং হয়েছে। তো এইখানে এই বোর্ডের ক্ষমতা বা সর্বোচ্চ পরিচালনার দায়িত্ব প্রথম 2 বছর ব্যাংক থাকবে, এটা আইনগত একটা বাধ্যবাধকতা আছে। তারপরে আবার ফার্দার ডিসিশন আসবে, কি হবে সেটা সেন্ট্রাল ব্যাংক নেবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আপনি স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনেন, তাহলে যারা এক্সিস্টিং ইনভেস্টর আছে তাদের ব্যাপারে কিন্তু এখনও কোনো ফাইনাল ডিসিশন আসেনি। তাহলে একজন স্ট্র্যাটেজিক ইনভেস্টর এসে তার এক্সিট কি হবে, সে কেন আসবে, যদি ফার্দার আবার তারাই ফিরে আসে তাহলে তাকে তো বেরিয়ে যেতে হবে। তো এই রিস্কটা ভেরি 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 ক্রিটিক্যাল। আমরা এখনও কিন্তু দৃষ্টান্তমূলক কোনো সাজা বা শাস্তি না হলে, এগুলা সিজ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে নাই, আমরা জানি না, এটা ডিফারেন্ট আলোচনা। তা আরও একটু যদি 3rd 4th স্টেজে যাই, আরও 3টা টুলস আছে আপনার এখান থেকে বের হওয়ার। সেটা হচ্ছে কস্ট মিনিমাইজেশন, প্রফিটকে বুস্ট আপ করা। তো আমরা এই 1.5 বছরে কিন্তু কাজ করে 30% কস্ট রিকভারি, বিভিন্ন ওভার কস্টিং করে তারা এই কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট, আপনার এয়ারপোর্টে লাউঞ্জ, হ্যাঁ আপনার যেটা 20 টাকা সেটা মিডিয়াম, মাঝখানে লোক এসে অনেক বড় ধরনের স্পিরিট ছিল। তো আমরা মধ্যস্থগুলোকে সরাই এখান থেকে একটা রিকভারি করে, যেটাকে প্রফিটেবিলিটিকে বাড়াইতে পারলেও আপনার ক্যাপিটাল একটা পুঁজি। আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে আপনার যদি হিউজ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট থাকে, এই ক্ষেত্রে ইউসিবিএলের কিন্তু অনেক জমিতে ইনভেস্টমেন্ট আছে, যেটা বাংলাদেশ ব্যাংকের যে ক্রাইটেরিয়া আছে তার চেয়ে অনেক বেশি। যেহেতু এটা একটা ফ্যামিলি ব্যাংকিং ছিল, ওনারা ইচ্ছে মতো জমি কিনেছেন, যারা ব্যাংকের সাথে দীর্ঘদিন আছেন, ব্যালেন্স শিট এটা রিফ্লেক্টেড। তো এই জমিগুলা কিন্তু আননেসেসারি, আপনি এটা তো নাও, এই বেশিটা বিক্রি করেও কিন্তু আপনি কি পুঁজির সংস্থান করতে পারেন। সো আমরা কিন্তু এই 5 টুলসই কিন্তু আমরা মাথায় রেখে ক্যাপিটাল এডুকেশন ধীরে ধীরে আগাচ্ছি। আরেকটা ইস্যু হচ্ছে রিকভারি। আমি একটু আপনার কাছে ক্ষমা চাইছি, আমি আরেকজন অতিথি আছে, আমি আবার আপনার কাছে আসবো। জনাব সাইফুল ইসলাম, আপনি তো একটা জ্বলন্ত কড়াইয়ের ওপর আছেন আর কি, স্টক মার্কেটের ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের আপনি প্রতিনিধিত্ব করছেন। আপনার কাছে জানতে চাই, এই সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর মহোদয়ের যে কথাবার্তা, আমাদের স্টক মার্কেটের যে আপনার কয়েকদিন দেখলাম একটু ভালো অবস্থা, আবার নিচের দিকে নামতেছে। তো এইটা কি আপনাদের কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়েছে মার্কেটে? এই যে 5টা ব্যাংক মার্জার, শেয়ার জিরো হয়ে যাবে, এগুলো কি কোনোভাবে ইম্প্যাক্ট করে? জি, থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে যে আমাদের একটু দ্বিমত আছে, আমাদের বলতে বিশেষ করে আমার, যে আমি এটাকে মার্জার বলতে চাই না কোনোভাবে। মার্জারের যে নামেই ডাকেন, হ্যাঁ না, মার্জারের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, মানে উইচ আর গভর্নড বাই দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম, ফাইন্যান্সিয়াল মেথড অনুযায়ী যেতে হয়। আমি এটাকে বলি বেইল আউট, যে সরকার হ্যাজ অ্যাকচুয়ালি টেকেন ওভার দ্য 5 ব্যাংকস। তো সেখানে আপনার এটা যেটা হয়েছে সেটা দ্যাট ওয়াজ দ্য অনলি থিং দ্যাট দ্য সেন্ট্রাল ব্যাংক কুড হ্যাভ ডান। এখানে অল্টারনেটিভ কিছু ছিল না যদি আপনি 5টা ব্যাংককে টিকিয়ে রাখতে চান। আচ্ছা, আর গভর্নর সাহেব যেটা বলেছে সেগুলো হচ্ছে আনপ্লেজেন্ট ট্রুথ, বাট দিজ আর রিয়েল ট্রুথ। আপনি এখানে অন্য কিছু বলার সুযোগ নেই। এখন এটার ইম্প্যাক্ট স্টক মার্কেটে পড়েছে কিনা, হ্যাঁ, এখন ধরেন 5টা ব্যাংকের যে শেয়ার হোল্ডার, অর্ডিনারি শেয়ার হোল্ডার্স, আই এম নট টকিং অ্যাবাউট দ্য স্পন্সার্স অর দ্য বোর্ড মেম্বার্স অর দ্য ম্যানেজমেন্ট, অর্ডিনারি শেয়ার হোল্ডার্স যারা, ওরা মানে আপনার বাংলাদেশে যেহেতু এই ধরনের ঘটনা আগে ঘটেনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আনপ্রেসিডেন্টেড ইভেন্ট, অবশ্যই ইট ইজ এ শকিং experience for them. All of a sudden they came to know that they are going back home empty handed. তো সেটার ইম্প্যাক্ট অবশ্যই স্টক মার্কেটে পড়বে। আর তাছাড়া আপনার একটা জিনিস বুঝতে হবে যে আমরা সবাই ডিসকাশনের মধ্যে যেটা আছে যে ক্যাপিটাল শর্টফলটা তো ওই 5টা ব্যাংকের শুধু না, দেয়ার মে বি অ্যানাদার 5 ব্যাংকস কামিং, মেবি 20 এখন ধরেন এটার অবশ্য ইম্প্যাক্টটা এটাই হচ্ছে লস অফ কনফিডেন্স ইন দ্য স্টক মার্কেট।
কিন্তু এটা যে হতো বা হবে সেটা কিন্তু উই হ্যাভ বিন টেলিং ইট ফর লাস্ট মানে 10-15 ইয়ার্স। এটা হবে কারণ আমরা মানে মোটামুটিভাবে ব্যালেন্স শিট ওয়াজ ফ্যাব্রিকেটেড, দ্য অডিটর্স আর নট টেকিং কেয়ার অফ দ্য নাম্বারস গিভেন টু দ্যাম। ক্রেডিট রেটিং এজেন্সিকে আপনি যেটাই দিচ্ছেন সেটাই ওনারা সিল মেরে দিচ্ছে ট্রিপল প্লাস। তো আমরা তো জানছি যে এখন যারা জানছি আমরা অনেকে বলছি অনেকে বলতে পারিনি, বাট এটা যে দিস ওয়াজ ফোর্থ কামিং সেটা মোটামুটিভাবে আমরা অন্তত এখানে যে 4 জন আসছি আমরা সবাই জানতাম। আমাদের মতো আমাদের থ্রুতে ধরেন অনেকেই জানতো, সারা বাংলাদেশেই জানতো, কিন্তু আমরা যেহেতু কেয়ার করি নেই, কারণ এখানে মিসপারসেপশনের কথা হচ্ছে যে ক্যাপিটাল নিয়ে যেমন একটা মিসপারসেপশন, আরেকটা মিসপারসেপশন ছিল যে বাংলাদেশে ব্যাংক বন্ধ হয় না। ব্যাংক সারা পৃথিবীতে বন্ধ হয়, বাংলাদেশে বন্ধ হতে দেওয়া হয়নি। সো দিস ইজ মেবি দ্য বিগিনিং। তো অবশ্যই এটার ইম্প্যাক্ট আছে স্টক মার্কেটে এবং এটা লং টার্ম ইম্প্যাক্ট আছে এবং আমাদেরকে এই প্রবলেমটা বা ক্রাইসিসটা ফেস করতে হবে। দিস ইজ অ্যাগেইন অ্যান আনপ্লেজেন্ট ট্রুথ। কিন্তু জনাব সাইফুল ইসলাম, শেয়ার বাজার আমাদের অর্থনীতির যে স্ট্রেংথ এটা কখনোই রিফ্লেক্টেড হয় না। অর্থনীতি একদিকে যায়, শেয়ার বাজার আরেকদিকে। আচ্ছা, এটার কারণ হচ্ছে যে আপনার শেয়ার বাজার যে অর্থনীতির একটা চালিকা শক্তি, দ্য ড্রাইভিং ফোর্স অফ দ্য ইকোনমি, সেটা তো বাংলাদেশে কখনো এটা কেউ বিশ্বাসই করে নাই। মানে কেউ বলতে আমি বুঝাচ্ছি পলিসি মেকাররা, কারণ সবাইকে আপনার মোটামুটি যারাই আপনি যদি দেখেন গত 40 বছর ধরে যেটা হচ্ছে যে আমরা যারাই ব্যবসা করতে আসছে সবাইকে ব্যাংকে পাঠানো হয়েছে। অ্যান্ড ব্যাংক ওয়াজ মানে ওয়ার দেয়ার উইথ ওপেন আই উড সে দ্য হ্যান্ডস, যে আপনার কিছুই লাগবে না, আপনি আসেন, আপনি টাকা নিয়ে যান। কিন্তু কোনো আপনার সত্যিকার অর্থে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করা হয়নি, কে টাকা নিচ্ছে, কাকে দিচ্ছে, টাকা আদৌ ফেরত দিতে পারবে কিনা, বিজনেস কেস আছে কিনা। তো যার ধরুন কখনো কেউ স্টক মার্কেট আসতে চায় না, কারণ স্টক মার্কেট ইজ ফুল অফ রুলস অ্যান্ড রেগুলেশন, কমপ্লায়েন্সের ব্যাপার আছে, আপনাকে পাবলিক ডিল করতে হবে। ব্যাংকেও তো আছে, ব্যাংকের তো কোনোদিন বাংলাদেশ আইন কানুন গত অন্তত 20-25 বছর মানা হয়নি। শেয়ার বাজারে মানা হচ্ছে। শেয়ার বাজারে তো আপনার ধরেন আপনি যদি আমাকে বলেন যে শেয়ার বাজারে পরিমিতভাবে মানা হচ্ছে, যে অ্যাটলিস্ট আপনার কিছুটা জবাব দিতে থাকে, যেহেতু আপনার ওখানে পাবলিক শেয়ার হোল্ডার আছে। কিন্তু ব্যাংকে যেটা হচ্ছে যে অ্যাজ লং এজ ইউ ক্যান ম্যানেজ সার্টেন পিপল দেন দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর্স, এবং সেটাই হয়েছে। এটার কনসিকুয়েন্স ইফেক্টই আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে। জি, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনি যেখানে শেষ করেছিলেন আমি একটু ওই জায়গাতে আবার রিক্যাপ করতে চাই। যদি আজকে এই ব্যাংকগুলোর যাদের এই মার্জারের প্রক্রিয়া চলছে মূলধন অপর্যাপ্ততা না থাকতো, তাহলে অ্যাটলিস্ট এই মানুষগুলো তো সর্বশান্ত হতো না। হ্যাঁ, তো মানে এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা বাজেলের নিয়ম। তো আমরা কি কোনো নিয়মকানুনের মধ্যে পড়ি না? আমাদের 12.5% যদি 12.5% তো অনেক বেশি। উনি বলছিলেন মিনিমাম, আসলে মিনিমাম তো আরও কম, 8% রিস্ক ওয়েটেড অ্যাসেট। আমাদের এখানে তো মানে এটা আতিউর রহমান সাহেবের সময় ব্যাঙ্কগুলো একটু নিজেদের থেকে একটু বাড়িয়ে 10% করেছিল, তার সাথে আরও 2.5% অ্যাড করেছে। তো আসলে নিয়ম কানুন কি, যে দেখেন ওই যে সাইফুল ভাই বলতেছে মার্জারের কথা, তাই না? ক্যাপিটালের দিকে তাকাইছে নাকি? কেউ তাকায়নি, সব মার্জার। আমি বলি ভাই মার্জার করতে গেলে আচ্ছা ঠিক আছে, আমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বাদ দেন, মার্জারের একটা সিনার্জিস্টিক ইম্প্যাক্ট থাকে। এখানে সিনার্জিস্টিক ইম্প্যাক্টটা কোথায়? 0 + 0 = 0। মার্জার হবে 1, মানে 0 + 0 = 1 অথবা 2, তাই না? কোনো সিনার্জিস্টিক ইম্প্যাক্ট নেই, সবগুলো জোর করে না একসাথে আপনার বন্দি করে দিচ্ছে, এবং দিস ইজ কমপ্লিটলি বেল আউট। এবং এটা তো আমি বলি যে এটা সরকারি টাকা দিয়ে পাবলিক সেক্টরকে আপনি প্রাইভেট সেক্টরকে বেল আউট করতেছেন। কারণ সরকারের ব্যাঙ্কগুলো আছে, সরকার তাদের ব্যাঙ্কগুলো আপনি বেল আউট করুক না কেন, তাই না? আজকেও তো পেপারে দেখলাম, কোন একটা পেপারে, যে জনতা ব্যাংকের এনপিএল হচ্ছে কত, প্রায় 70,000 কোটি টাকা। তা আপনার ক্যাপিটালটা থাকবে কোত্থেকে? ক্যাপিটাল তো জনতা ব্যাংকের ক্যাপিটাল এখন হিসাব করলে এনপিএলগুলো বাদ দেন, এনপিএলের আগে তো আপনার 100% প্রভিশন রাখতে হয়, তাই না? আপনি প্রত্যেকটা ব্যাংকের 88% খেলাপি, তাইলে তো 88% খেলাপি হইলে তার জন্য যদি আপনি প্রভিশনিং রাখেন, তাহলে আপনার ক্যাপিটাল থাকে নাকি? ক্যাপিটাল তো কোথাও আপনার থাকবে না। তো সুতরাং আপনি এনপিএলের দিকে নজর দিচ্ছেন, ডেফিনেটলি দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অ্যাট দিস মোমেন্ট। তবে অ্যাট দ্য সেম টাইম উই শুড নট বি অবলিভিয়াস অ্যাবাউট দিস ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ দ্য বিগেস্ট ইস্যু, ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু। কারণ ক্যাপিটাল যদি আপনার শর্টফল থাকে, এখনও তো খালি আমরা বাসেল করি, কয়েকদিন পর যখন আমাদের এলসিগুলো অ্যাকসেপ্ট করবে না বাইরে থেকে, তখন বুঝবে ক্যাপিটাল, হাউ মাচ ক্যাপিটাল ইজ ইম্পর্টেন্ট। সব বিদেশি ব্যাঙ্কগুলোতে আপনাকে মানে রিফিউজ করা, আপনি এলসি অ্যাকসেপ্ট করবেন না। আমরা অন্য আরও 2-3 ধাপ কমিশন দিয়ে তারপরে ব্যবসা করব। এই যে কনফার্মেশন চার্জ আমার বেড়ে যাচ্ছে, এই কারণে কষ্ট বেড়ে যাচ্ছে, অসুবিধা কি? উই আর পেইং দ্য মানি। হ্যাঁ, এইগুলো একদমই ঠিক হচ্ছে না। মানে একদম
কমপ্লিটলি আনসাইন্টিফিক্যালি আমরা আগাচ্ছি। আমরা গ্রামাটিক্যালি না, সায়েন্টিফিক্যালি না, কোনোভাবে আমরা তাহলে আমরা কি সমাধান নাই কোনো? সমাধান তো আছে, সমাধান থাকবে না কেন? আমরা ডিসকাশন করে বহু সমাধান বের করতে পারি। ওই আমাদের উনি তো বেশ কয়েকটা সমাধানের কথা, এর বাইরেও আরও অনেক সমাধান আছে। যেন আমি দেখি যে সাইফুল ভাইদের মার্কেটে এই সবগুলো ব্যাংক এই লং টার্ম আপনার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করে, এগুলো আসলে কি বন্ডগুলো বাজারে বিক্রি হয়? নিজেরাই, তাই না? এটা আপনার তো বলা উচিত অন্তত, এই আপনারা এগুলো কি করেন, তাই না? সব নিজেরা উনি বন্ড ছাড়ে, আমরা দুজন কিনি, আমি ছাড়ি, ওনারা দুজন কিনি, বুঝছেন? কিন্তু কোনো মার্কেট ক্রিয়েট হচ্ছে না, শুধুমাত্র ব্যাংকগুলো ক্যাপিটাল বাড়াচ্ছে, বুঝছেন? অথবা কোনো ব্যাংক এটাকে ডিপোজিট হিসেবে ব্যবহার করতে। আমরা তো এত অভ্যস্ত, এই যে আমাদের ব্যাংকের ডিরেক্টররা এক্স ব্যাংকের ডিরেক্টর ওয়াই ব্যাংক থেকে নেয়, ওয়াই ব্যাংকের ডিরেক্টর এক্স ব্যাংকে আসে, এইগুলো আছে। যাই হোক, এগুলো ছাড়াও, এটা ছাড়াও তো আরো অনেক ব্যাপার আছে। আপনি অ্যাসেট কমায় দেন না কেন? আমি তো সেটাই বলি যে ব্যাংকগুলো লেন্ডিং করে, তার ক্যাপিটাল নাই, তাই না? সেই জন্য সে ক্যাপিটাল শর্টফল হয়, তাই না? আপনি অ্যাসেট কমায় দেন, অ্যাসেট কমায় গেলেই তো আপনার ক্যাপিটাল শর্টফল আপনার যাবে, তাই না? আপনার ইন্টারনালি আপনি যেটা বলতেছেন যে আপনার ইন্টারনালি আপনি ফান্ড জেনারেট করেন, তাই না? আপনার রিটেন আর্নিং থেকে, আর বাকি সবই আপনার এক্সটার্নাল, তাই না? তো সুতরাং এক্সটার্নালি আমরা পারি, ইন্টারনালিও পারবো না কেন? আবার আপনার সদিচ্ছাটা হচ্ছে গভর্নমেন্টের, পলিটিক্যাল উদ্দেশ্যটা হচ্ছে বড়, তাই না? আর তাছাড়া ব্যাংকগুলো যে এটা করতে চায়, তাই সেই ধরনের একটা আপনার সদিচ্ছা থাকতে হবে। জি, জনাব ফারুক মঈনুদ্দিন, আপনি তো দীর্ঘদিন ব্যাংকিং পেশায় ছিলেন, মানে আপনার জীবদ্দশায় এরকম ক্রাইসিস আপনি নিশ্চয়ই দেখেছেন। বাংলাদেশে তো আরও ব্যাংক, এই আমি ইবিএল এর কথা বলি, আমি আরও একটি বড় ব্যাংক সিটি ব্যাংকের কথা আমরা আলাপ করলাম। তো এই যে উদ্যোগটা সরকার নিল, এবং ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী যেটা বলছিলেন যে আমার মূলধনের দিকে আমি না তাকাই, আমি যে পদক্ষেপগুলো নিচ্ছি, এটা আসলে কতটা সায়েন্টিফিক বা সফল হওয়ার আপনার প্রজেকশনটা? এইখানে একটা কথা সাহেব ঠিকই বলেছেন যে আসলে এটা ছাড়া বিকল্প কিছু ছিল না। আমি সবসময় বলি যে মার্জার এগেস্টে যারা কথা বলছে, আমাদের তাহলে আপনি বিকল্পটা দেখান, হয় এগুলোকে বন্ধ করে দিতে হবে, হ্যাঁ, নাহলে এইটা তো আমাদের দেশে ব্যাংক বন্ধ করার কোনো কালচার নাই। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যেহেতু ব্যাংকের ক্যাপিটাল নিয়ে আমরা আলাপ করছি, দ্যার আর লটস অফ ওয়েজ টু ইনক্রিজ দ্য ক্যাপিটাল। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, আপনি দেখবেন এই যেসব ব্যাংকগুলো এখন ক্যাপিটাল মার্কেট থেকে তারা ক্যাপিটাল নিয়েছে, কয়টা ব্যাংক এই পর্যন্ত পরবর্তী সময়ে রাইট শেয়ার ইস্যু করেছে? একটি দুটি ব্যাংক ছাড়া কেউ করে না। আমার মনে হয় আইএফএসএম করেছিল একবার। এখন কথা হচ্ছে তাহলে ক্যাপিটালটা আপনি বাড়াবেন কেন? আমি তো ব্যাংকের থাকা অবস্থায় বিভিন্ন সময় দেখেছি ক্যাপিটাল বাড়ানোর কথা বোর্ডের কাছে নেওয়া যায় না। তারা বলছে যে এটা ব্যাপারে তারা কোনো আলোচনা, হ্যাঁ, এর প্রথমে এটা শুনতেই পারে না। এখন কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক তখন ওই যে টিয়ার 2 বন্ড একটা করলো, যেটা মোটামুটি নিজেকে নিজের সাথে প্রবঞ্চনা করা। হ্যাঁ, আমরা সবাই জানি এটা কোর ক্যাপিটাল হিসেবে কখনো অ্যাকসেপ্টেড হয় না, গণ্য করা হয় না। এটা ঠেকা দেওয়ার কাজ না, টিয়ার 2 ক্যাপিটাল তো এটা, হ্যাঁ, কোর ক্যাপিটাল না। তো সুতরাং এটা ঠেকা দেওয়ার কাজ। কিন্তু ব্যাংকের কোর ক্যাপিটাল বৃদ্ধির জন্য বেশ কিছু উপায় আছে, যেটা ওনারা কিছু করছে। ওনারা অনেকগুলো বিষয় আছে, যে ওই যে তৌফিক বল অ্যাসেট কমায় দেওয়া, তারপরে রেটিং ভালো করা, কাস্টমার রেটিং ভালো করা, রিস্কে লেন্ডিং না করা। আপনি ক্যাপিটালটা কেন রাখতে হয়? প্রতিটা রিস্ক ওয়েটেড অ্যাসেটের উপর তারপরে ক্যালকুলেশনটা তো হয়। তো সুতরাং আপনি রিস্ক ওয়েটেড অ্যাসেট কমান, তাহলে আপনার ক্যাপিটাল শর্টফলটা কমে আসবে। শর্টফলটা কমে আসলে একটা ভালো সিনারিও দেখা যাবে। তখন আপনি যাবেন হচ্ছে কি রাইট শেয়ারে। তখন লোকজন বলছে না ব্যাংকের ক্যাপিটালটা মোটামুটি ভালো আছে, এখন আমরা শেয়ারে ইনভেস্ট করতে পারি। কিন্তু মালিক পক্ষই তো রাজি না নতুন, কারণ মালিক পক্ষকে দিতে হবে অনেক বেশি পরিমাণ টাকা, যারা বোর্ডের যারা আছে। সুতরাং তারা এই ব্যাপার রাজি না। সুতরাং এইটার উত্তরণের বিষয়টা এখনও পর্যন্ত ওইটাই হবে, যে ওই যে ঠেকার কাজ চালা যেতে হবে, বন্ড ছেড়ে। আমরা তো এগুলো বেসরকারি ব্যাংকের কনসেন্ট্রেশন বেশি করতেছি, সরকারি ব্যাংকগুলোর তো একই অবস্থা। দেখেন, সরকারি ব্যাংকগুলোর ব্যাপারে আলাপ করতে আসলে আপনাকে আরও 2 দিন লম্বা একটা সেশন করতে হবে। জি, এইখানে আপনি অল্প সময়ের মধ্যে আমরা ওইখানে যাচ্ছি না। মানে ওতে ম্যাগনিটিউড অফ ক্রাইসিস ইজ সো হাই। এটা নিয়ে আমরা এখানে ক্ষুদ্র লোক হিসেবে আমরা আলাপ করার কোনো, কারণ সারা দেশ জানে সরকারি ব্যাংকগুলোর অবস্থা কী। তো সুতরাং ওই সরকারি ব্যাংকগুলো সরকার চালিয়ে রেখে যাবে। আমরা ওই যে বলছে যে কি একটা ধারণা, টু বিগ টু ফেল, রাইট? হ্যাঁ, টু
টু বিগ টু ফেল। এটা It's like Titanic. টাইটানিক ওয়াজ টু বিগ টু সিঙ্ক, কিন্তু তাই তো হয়েছে। তো সুতরাং আমরা যদি ওই কমপ্লেক্সে ভুগি, আমাদের সামনে ভালো কোনো পূর্বাভাস দেখতে পাচ্ছি না, আশার আলো দেখতে পাচ্ছি না যে আমরা যদি ওইটা নিয়ে চলি। আমরা উত্তরণের কোনো রাস্তা আমরা নাই, আমরা সবসময় ঠেকার কাজ ফায়ার ফাইটিং দিয়ে চালাচ্ছি এই পর্যন্ত। জনাব সাইফুল ইসলাম, আপনি কিছু অ্যাড করতে চান? ওয়েল, আপনার এখানে যে ধরেন কেন ক্যাপিটালটা আমাদের বাড়েনি, সেটার কয়েকটা জিনিস আছে যে আমাদের সব জায়গায় মিসকনসেপশন। যেমন ধরেন আমাদের এখানে একটা আইন আছে যে আপনার স্পন্সর যারা, ওনাদেরকে 30% শেয়ার রিটেইন করতে হবে। এখন এটা আমি মনে করি যে ইটস এ ব্যারিয়ার টু গ্রো। 30% আপনার স্পন্সর কারা? দ্য পিপল হু হ্যাভ স্টার্টেড দ্য কোম্পানি অর দ্য ব্যাঙ্ক, দে আর দ্য স্পন্সর। বাট ওরা অনন্তকাল ধরে স্পন্সর থাকবেন, তার মানে যে বোর্ডে থাকবে, এই যে একটা পারপিচুয়াল ইনডেমনিটি দেওয়া হচ্ছে বাই রেগুলেশন, দ্যাটস এ রং স্টেপ দ্যাট উই হ্যাভ টেকেন। আইনটা সংশোধন করার কথা শুনেছি, এই বাট এখন পর্যন্ত থেকে বেরিয়ে আসে। এখন ধরেন 30%-এর সমস্যা কি? ধরেন আমরা 5 জন একটা ব্যাংক, ইনিশিয়ালি আমরা উই হ্যাভ সেট ইট আপ অ্যান্ড দেন উই ওন 30%। এখন যখনই ব্যাংকের ক্যাপিটাল শর্টফল হচ্ছে, ব্যাংক অপারেশনের 4-5 বছরের মধ্যে আপনি যেহেতু ব্যালেন্স শিট এক্সপোনেনশিয়ালি গ্রো করে ইন এ নর্মাল কেস, তখন দেখা যাচ্ছে ক্যাপিটাল দরকার হচ্ছে, ক্যাপিটাল ইনএডুকেসিতে পড়ছি, তখনই আপনার এই যে রাইট শেয়ার হচ্ছে বেস্ট মানি, এক্সট্রা শেয়ার অফার করা। এখন আমি সাবস্ক্রাইব করবো না বিকজ আই এম এ স্পন্সার, আমি এটাকে ব্যালেন্স শিট ম্যানিপুলেট করবো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানিপুলেট করে আমি বোনাস শেয়ার ইস্যু করে যাচ্ছে গত 20-25 বছর ধরে। এবং এটা নিয়ে রেগুলেটরি কোনো রেস্ট্রিকশন ছিল না, রেগুলেটর ওয়ার ওকে উইথ ইট। আরেকটা তো ধরেন আপনার এই যে টায়ার 2 ক্যাপিটাল, সেটা ওয়াজ এ স্কিম, আমি সবসময় বলে আসছি, এখনও বলি ইট ওয়াজ জাস্ট এ স্কিম। এই 30% থেকে বেরিয়ে আসতে হবে। I cannot be on the board forever and I cannot be treated as a sponsor forever. এই জিনিসগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমার একটা ছোট প্রশ্ন, আমাদের ক্যাপিটাল মার্কেট কি এই মূলধন যোগানের সামর্থ্য আছে? মূলধন যোগানের অবশ্যই সামর্থ্য আছে, কারণ আমাদের এখানে এই আস্থাটা আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। না, আস্থা নাই, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট সামর্থ্য আছে, কিন্তু সামর্থ্য আছে, কিন্তু আস্থাটা তো হচ্ছে এখন ব্যাংকিং সেক্টরে যে সমস্যা, যেমন ধরেন আপনার ম্যাক্সিমাম ব্যাংকের শেয়ার আমরা দেখতে পাচ্ছি আদার দেন ফিউ ব্যাংকস পার ভ্যালু, যেটাকে বলি 10 টাকা নিচে চলে আসছে। এখন আপনার ব্যাংকের শেয়ার ট্রেড হচ্ছে 4 টাকা 5 টাকা, কিন্তু আপনাকে রাইট শেয়ার অফার করতে হবে 10 টাকা, কারণ আপনি মোর দেন 10% ডিসকাউন্টে আপনি শেয়ার অফার করতে পারেন না। দেয়ার ইজ এ কোম্পানি এক ব্যারিয়ার, রাইট? আমরা এমন না যে আমরা যে কোনো প্রাইসই শেয়ার অফার করতে পারি। তো সেখানে আপনি যে শেয়ার আপনি মার্কেট থেকে কিনতে পারেন 4 টাকা, সেটা তো আপনি 9-10 টাকায় আপনি কেন সাবস্ক্রাইব করুন? অতএব এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার কনফিডেন্সটা হচ্ছে বড় জিনিস, বাট অ্যাবিলিটি যদি বলেন বা আমার মার্কেটের কি ওই ডেপথ আছে কিনা, অফকোর্স উই হ্যাভ we have the depth in the market, and also we have interested subscriber in the market, locally, internationally, in the banking sector, because it's a growing economy, right? আগামী ধরেন in a good case scenario আগামী 10 বছরের মধ্যে আমরা $1 trillion ইকোনমি হব। তো সেখানে পৃথিবীর লোক এই দেশের ব্যাংকে ইনভেস্ট করা মানে ইকোনমি ইনভেস্ট করা, কিন্তু ব্যাংকে ইনভেস্ট করার ইনভেস্টার্স আর দেয়ার, বাট আপনাকে গভর্নেন্স পুরাটা চেঞ্জ করতে হবে। এই গভর্নেন্সে কেউ আসবে না। যেন ওয়াহিদুর রহমান, আপনি একটা পয়েন্ট তখন আমরা মিস করেছিলাম, ওই জায়গা থেকে একটু শুরু করব। আমি যেটা বলছিলাম, আমাদের হাতে একটা বড় টুলস আছে, সেটা হচ্ছে ফাস্টার রিকভারি। এখন প্রশ্ন হচ্ছে এই এনপিএল যেগুলো বিএল হয়ে গেছে, আপনি জেনে মানে অবাক হবেন, দ্যাটস আমাদের ব্যাংকে ইউসিবিএল 5,000 crore স্টাক ইন দ্য জুডিশিয়ারি সিস্টেম, দ্যাট ইজ লিগাল, অর্থঋণ আদালত, অ্যানেক্ট আদালত। 5,000 মানে 10-12 বছরের উপরে মামলাগুলো আছে। এখন এই জায়গাটাতে আমার মনে হয় একটু মনোযোগ দিলে আছে, কিন্তু এবিলিটি আমরা আমি যেহেতু অডিট কমিটির চেয়ারম্যান, ওয়েবারের যে ফাইলগুলো আসে আমার ফার্স্ট রিভিউতে রিলিজ করতে হয়, দেন অডিট কমিটিতে যাবে, বোর্ডে যাবে। এখন এই যে প্রসেসটা আমি দেখছি যে বড়রা আসছে যে আমি ভাই ওয়েবার চাই, আমার এই প্রসেস, আমরা কিন্তু সেই জায়গাটাতে ফাস্টার করতে পারলে, আমি জানি যে 10 বছরে হচ্ছে না, ইভেন আমি 30%, 40%, ইভেন সাসপেন্স অ্যাকাউন্টে যেগুলো ছিল 95% আমি ওয়েব দিয়েও টাকা আমি নিচ্ছি। আপনি 3,000 crore আমি এই অর্থ বছরে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের টার্গেট অলরেডি 27 কোটি আমাদের কালেকশন হয়ে গেছে। কেন? আপনি
আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে এই কাজগুলো সাহসিকতার সহিত করছি, কারণ আমরা ফুললি আনবায়াসড। আমরা চাই যে টাকাটা কালেকশন হয়ে যাক। এখন ব্যাংকে মামলা, এই দায়িত্বটা কে নিবে? অন্য যিনি থাকতো উনি চিন্তা করতো আমাকে বুঝি সন্দেহ করবে, আমার কিন্তু সেই রিস্ক নাই। আমি কিন্তু ওপেনলি ডিসকাশন করে আমি দিয়ে দিতে পারছি। এই যে বোর্ডটা ছোট থাকার কারণে ফাস্টার হচ্ছে ডিসিশন। ভাই যেটা বললেন যে রাইট শেয়ার ইজ দ্য ফার্স্ট ইস্যু, আমি কিন্তু শুরুতে বলেছি ফ্রেশ ব্লাড মানি তো রাইট শেয়ার। এখন প্রশ্ন হচ্ছে ইউসিবিএল এর শেয়ারের দাম পার ভ্যালুর নিচে, হয়তো 9 টাকা 60 পয়সা। এখন আমি যদি 10 টাকায় পার ভ্যালুতে দেই, এটা খুব বেশি ডিফারেন্স নাই। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আমাদের মার্কেট একটু হাইপার আছে, একটু ডাল আছে, কিন্তু আমার তো সাইড বাই সাইড আমাদের আন্ডাররাইটার আছে। আন্ডাররাইটাররা তো দে আর নলেজেবল এবং তারা কিন্তু রাজি আছে নিতে, জানে এটা ঘুরে দাঁড়াবে হয়তোবা, যেহেতু এটার একটা ক্রোনোলজিক্যালি সিস্টেমেটিক্যালি রিকভারির পথে আছে, যেটা গভর্নর স্যার একদম মানে ক্লোজ মনিটরিং করছেন আমাদের সাথে মাসে মাসে, যে কোথায় যাচ্ছ তোমরা। তো আমরা কিন্তু এই জায়গাটাতে দেখেছি যে ইউসিবিএল এর মতো ব্যাংক যেখানে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি, এবং আপনি শুনে অবাক হবেন আমরা 10,000 কোটি টাকার ডিপোজিট পেয়েছি ইন নাম্বার অফ থার্ড পজিশন আমরা এই। জি, আমরা শেষ করব। জনাব ওহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাই, ইউসিবিকে অভিনন্দন জানাই, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, ফারুক মঈনুদ্দিন এবং জনাব সাইফুল ইসলাম, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা কথা বলছিলাম ব্যাংকের মূলধন সংকট কাটানোর উপায় নিয়ে। আমার এই আলোচনা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যারা ব্যাংকের মালিক বলে দাবি করেন, তারাও যদি এই কোয়ের তেলে কই ভাজার যে অভ্যাস, বাংলাদেশ ব্যাংক যদি একটু আইন কানুন প্রয়োগের ব্যাপারে কড়াকড়ি হন, তাহলে নিশ্চয়ই তারাও সজাগ হবেন এবং টাকা ডিপোজিটরের টাকা যে তাদের টাকা না, এই বোর্ডটা যদি জাগ্রত হয় তাহলে ব্যাংকিং খাতে বেঁচে যাবে। দর্শক, শুভেচ্ছা সহ শেষ করছি চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন।